সংস্কার শেষে নির্বাচন দেবে সরকার, রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তি সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। কঠিন চ্যালেঞ্জের মুখে দেশের আর্থিক খাত, সংস্কার রূপরেখা বাস্তবায়ন হলে বন্ধ হবে মানি লন্ডারিং, বললেন অর্থ উপদেষ্টা। শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র, মেনে নেবে না সহিংস দমনপীড়ন, নির্বাচিত হলে সবাইকে নিয়ে দেশ চালাবে বিএনপি। এবং ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ হাইকোর্টের, অবিলম্বে বাস্তবায়নের নির্দেশনা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের 100 দিনে মন্ত্রণালয়ের অগ্রগতি জানাতে এক ব্রিফিংয়ে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া তৈরি হয়েছে, যা কাল ক্যাবিনেটে উঠবে। এর মধ্যে রাজনৈতিক দলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল শাস্তির সুপারিশ করতে পারবে বলেও জানান আইন উপদেষ্টা। নাসিরুদ্দিনের প্রতিবেদন। ইতিমধ্যেই 100 দিন পূর্ণ করেছে অন্তর্বর্তী সরকার। এ সময়ের মধ্যে মন্ত্রণালয়ের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা নামে নতুন আইন হচ্ছে। আইন কর্মকর্তা নিয়োগে মন্ত্রণালয়ের পদক্ষেপ তুলে ধরেন তিনি। যেই আইনের মাধ্যমে সাইবার সিকিউরিটি অ্যাক্টটা বাতিল হবে, সেই আইনেই একটা বিধান রেখেছি, স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে। উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী তৈরি হয়েছে। খসড়ায় রাজনৈতিক দলের শাস্তির বিষয়ে আদালতকে সরাসরি ক্ষমতা দেয়া না হলেও সুপারিশের সুযোগ রাখা হয়েছে। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। আদালতকে সেভাবে সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি, বলা হয়েছে আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে, কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। হয়রানি এবং বাণিজ্যিক উদ্দেশ্যে করা মামলা প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নির্বাচন প্রসঙ্গে বলেন, প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই ভোট হবে। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। গণহারে দাবি দেওয়া আর আন্দোলনের কারণে জনদুর্ভোগ হচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, মানুষের উচিত এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অনিয়ম দুর্নীতি বন্ধ করে প্রকল্প বাস্তবায়নের গতি আনার চেষ্টা চলছে। আর্থিক খাতে নেয়া সংস্কার রূপরেখা বাস্তবায়ন হলে চুরি, মানি লন্ডারিং বন্ধ হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দুর্নীতিবাজরা পরবর্তীতে 9-6 করতে ভয় পাবে। বাংলাদেশে আর্থিক খাত, এসব ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না, সেটা সবচেয়ে বড়। আমাদের নিয়ম কানুন খুব খারাপ থাকে। ডেফিনেটলি আলুর দাম ওভারঅল বেড়েছে, পেঁয়াজের দাম, পেঁয়াজ আবার প্রবলেম পচে গেছে, তাই না, আজ থেকে ইন্ডিয়ান অনেকগুলো কারণ আছে। আর আজকে যেমন একটা ডায়নামিক্স, মার্কেট ডায়নামিক্স, তাই না, মার্কেটে এসে আছে। বাংলাদেশে যে কোনো শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। সরকারের সহিংস দমন পীড়ন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নূর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও বাধা প্রদান, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, বিতর্কিত সাংবাদিকদের আটক ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি নিয়ে প্রশ্ন করেন এক ভারতীয় নারী সাংবাদিক।
জবাবে মিলার বলেন, আমেরিকা সবসময় শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থন করে, তারা কোনো দমন পীড়ন চায় না। নির্বাচিত হলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের বেশি সময় নিলে পরিস্থিতি ভিন্ন দিকে যাওয়ার শঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন তিনি। এ সময় AZM জাহিদ হোসেন বলেন, রাষ্ট্র সংস্কারের সবই রয়েছে বিএনপির 31 দফায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করেই নির্বাচন দেওয়া উচিত। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বিএনপির 31 দফার মধ্যেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। জাতীয় ঐক্য দরকার, আর জাতীয় ঐক্যের আজকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে 31 দফা জনগণের দফা, এটা বিএনপির দফা নয়, এটা একটি দলের দফা নয়। আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম তাদের সবার দফা হচ্ছে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে না উল্লেখ করে দলের মহাসচিব বলেন, নির্বাচিত সরকার থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। আমরা চাই যে আপনারা সফল হন। প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি কখনো থেমে থাকে না। সংস্কার শেষে নির্বাচন কোনো যৌক্তিক কথা নয়। এই সরকারকে এটা উপলব্ধি করতে হবে যে নির্বাচনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। যারা এখন সংস্কারের কথা বলছেন তারা আন্দোলন সংগ্রামে কোথায় ছিলেন এমন প্রশ্ন তুলেন মঈন খান। সেই সংস্কার শেষ হবার পরে নির্বাচন হবে, এটা কোন যুগ? সেই সংস্কার কখন শেষ হবে? সংস্কার তো শেষ হবার বিষয়, সংস্কার হচ্ছে চলমান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি নিয়ে রাজধানী কাকরাইলের সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। তাদের দাবি, মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে দিতে হবে। এই দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন এমআর আসাদ। মঙ্গলবার সকাল ৮টা থেকে সাদপন্থীরা রাজধানীর কাকরাইল মসজিদের সামনে জড়ো হন। এরপর প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে নিরাপত্তা বাহিনীর বাধায় তারা সড়কে অবস্থান নেন। সকাল ৯টার দিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনার পর ১০ জনের একটি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে কথা বলেন। ওই দুই জায়গা থেকে হতাশ হয়ে আসার পরে আমাদের আর কোনো রাস্তা ছিল না, এখন আমরা ওনার সাথেই দেখা করছি। সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। এতে মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় অংশ নেয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়েছে। যেহেতু প্রেস সচিব এখানে উপস্থিত হয়েছেন, সে বলছেন যে আমি প্রধান উপদেষ্টা মহোদয়, সে ওয়াদা করছেন তার হাতে চিঠি দেবেন এবং তার সাথে কথা বলে তারপর জানাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্মারকলিপি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়া হবে। এটা এখন আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা মধ্যে স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি এরপরে যেটা পরবর্তীতে প্রধান উপদেষ্টা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি। এই বিষয়টা পুলিশ আপনাদেরকে বলতে পারবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী মহাখালীর তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে 14 জনের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন। তবে সরকারি সিদ্ধান্ত বিপক্ষে গেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নাসিমুল বাড়ি সৌরভের প্রতিবেদন।
শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখর সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাস। প্রিয় কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের এই অবস্থান। চলছে কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি। এদিন সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি থেকে সরে আসায় জনগণের ওপর কোনো প্রভাব পড়েনি। সোমবার ট্রেনে হামলার ঘটনায় শিক্ষার্থীরা জড়িত নয় দাবি করে এর তদন্তের দাবি জানায় তারা। আমাদের তিতুমিরের কোনো স্টুডেন্টের এখানে কোনো হস্তক্ষেপ নেই এবং যে আমরা এটা করছি যে এইটা যে তদন্তের করার ব্যাপারটা আপনি বলেছেন যে যারা ইট পাটকেল নিক্ষেপ করেছে তারা আমাদের স্টুডেন্ট কিনা, এটা আসলে তদন্তের একটা ব্যাপার। আমরা আগে থেকে রেল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছিলাম যে আমাদের হচ্ছে কালকে কর্মসূচি হবে, আপনারা হচ্ছে রেলটা বন্ধ রাখেন, আমরা এই টাইমে আমাদের কর্মসূচি হবে। তারপরেও তারা হচ্ছে নিজেরা রেলটা বন্ধ রাখে নাই। এদিকে বিশ্ববিদ্যালয়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ এবং ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের সমন্বয়করা। প্রত্যেকে শান্তিপূর্ণ এবং ধৈর্যশীল হয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আজ না হয় আগামীকাল তিতুমির বিশ্ববিদ্যালয় হবেই হবে। তিতুমির বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় হওয়ার মতো, স্বতন্ত্র হওয়ার মতো যোগ্যতা রাখে, তাহলে অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয় চাই। সরকার শিক্ষার্থীদের দাবি পূরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমন আশায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। নাসিমুল বারী, সোরাফ, মোহনা সংবাদ। বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এ কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। শ্রমিকদের দাবি, বেতন ভাতা না পাওয়ায় মানবেতর দিন কাটছে তাদের। এদিকে আজও কয়েকটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত শ্রমিকরা। কারখানাটিতে প্রায় 40,000 শ্রমিক কাজ করেন। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্র ও আসামি পক্ষে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিকেলে বিচারপতি ফতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা পুলিশ কমিশনার, ঢাকার 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সীমিত আয়ের মানুষের কাছে কদর বাড়ছে তুলনামূলক নিম্নমানের পেঁয়াজের। রাজধানীর 11 নম্বর আড়ত থেকে মানহীন পচা পেঁয়াজ চলে যাচ্ছে বিভিন্ন খুচরা বাজারে, যা মিলছে 40 থেকে 60 টাকায়। অভিযোগ আছে আমদানি করা পেঁয়াজ গোপনে মজুত রেখে বাজার অস্থিতিশীল করে রেখেছে একটি চক্র। এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে থিতু হবে না বাজার। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। মিরপুর 11 নম্বর পেঁয়াজের আড়ত। এখানে শুকানো হচ্ছে মানহীন পচা পেঁয়াজ। একদল নারী এসব থেকে তুলনামূলক ভালো পেঁয়াজ বাছাই করছেন বিক্রির জন্য। একবারে পচাটা ওটা ডাস্টবিনে ফেলাইতেছি, আর যেটা নিম্নটা ওইখানে থুইতাছি, আর ভালোটা আলাদা থুইতাছি। এসব পেঁয়াজ চলে যাচ্ছে বিভিন্ন খুচরা বাজারে। প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়, যা সীমিত আর মানুষের জন্য স্বস্তির খোরাক। গরিব মানুষ নিয়ে খাচ্ছে না, কি করবো, এটার দাম বেশি, ওটার দাম কম। পচা পেঁয়াজ নিচ্ছি, সেটার জন্য তো আমাদের শারীরিক কোনো ক্ষতি হচ্ছে। আর যদি আমাদের শারীরিক ক্ষতি হয়, সেটা দায়ভার কে নেবে? সরকার নেবে। বাজার দর আর কি বলবো, যেভাবে বেশি হয় ওইভাবে তো কিনে নিয়ে খাইতে। পেঁয়াজের দাম, এইটা দাম, ওইটা দাম, সবার তো দামই বাড়ছে। দাম তো কম কোন জায়গা থেকে আমরা দেখছি না। বর্তমানে ভালো মানের পেঁয়াজের দাম 150 ছাড়িয়েছে। অভিযোগ আছে আমদানি করা পেঁয়াজ মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে একটি চক্র। গাড়ির মাল ওই জায়গাতে ঠিকই ভালো মাল পাঠায়, কোনো রাস্তা রাখা দেয় বা কোনো চিপা পাস জায়গা পাইলে আটকে রেখে দেয়, তেল পাড়া রেখে রেখে দেয়। যদি একটু দাম বাড়াইতে পারে তাহলে গাড়ি ঢুকায়, জায়গা আটকে রাখে। আড়তদাররা বলছেন, বন্যার কারণে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতীয় পেঁয়াজের কিছু চালান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসবই এখন কম দামে বিক্রি করা হচ্ছে। পানিতে পেঁয়াজ ভিজার কারণে পেঁয়াজ টিকসই হচ্ছে না। ওখান থেকে মাল লোড দিয়ে যখন বাংলা পর্যন্ত আস্তে আস্তে অনেক পেঁয়াজ পচে যায়। মালিকে দেখে না যে ট্রাকের মধ্যে কি মাল দিছে, টাকা পাঠাইছে, মাল দিয়ে দিছে,
আইনা খুলে দেখে যে এই মাল। পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে সরকারি তদারকি সংস্থাকে কঠোর হওয়া সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বল্প আয়ের মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ার আদালত এ আদেশ দিয়েছেন। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামীকাল থেকে এই ৬,৫০০ শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফয়েজউদ্দিন আহমদ এবং অ্যাডভোকেট কামরুজ্জামান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। দেশে কিডনি রোগীর সংখ্যা এখন ২ কোটিরও বেশি। প্রতি বছর বিকল হচ্ছে ৪০,০০০ কিডনি। অথচ প্রাথমিকভাবে কিডনি রোগ শনাক্ত করা গেলে এ নিরাময় সম্ভব বলে জানিয়েছেন কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ। এদিকে সব দিক বিবেচনা করে স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর কাজ চলছে জানালেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। রাজধানী মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে 2 দিনব্যাপী 20তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, দেশে 2 কোটির বেশি কিডনি রোগী রয়েছে। প্রাথমিক পর্যায়ে সচেতন হলে এর ভয়াবহতা কমানো সম্ভব বলে মত দেন বিশেষজ্ঞরা। মূলত আসলে নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশনের দিকে বেশি মনোযোগ দেওয়া হবে, কারণ এটা একটা খুবই যখন ডেভেলপ করে যায় নন কমিউনিকেবল ডিজিজ, তখন এটা পুরো জীবনব্যাপী আসলে ভীষণ রিসোর্স মানে ড্র্যাগ করে নিয়ে যাবে, টেনে নিয়ে যায়। অতএব এটাকে যত বেশি রিসোর্স প্রিভেনশনে ফোকাস করা যাবে এবং এই বার্ডেনটা কমানো যাবে, ততই আসলে হেলথ সিস্টেমটার উপর ওভারঅল বার্ডেনটা কম থাকবে। দেশের অন্তত 50% কমিউনিটি ক্লিনিকে স্ক্রিনিং এর মাধ্যমে কিডনি রোগ শনাক্ত করা গেলে এর বিস্তার কমিয়ে আনা সম্ভব বলে জানান ডক্টর হারুনুর রশিদ। যথাসময়ে যদি আর্লি স্টেজে ধরা যায় তাহলে আপনি এই রোগটাকে প্রিভেন্ট করতে পারেন। আমরা হিসাব করে দেখেছি যে 50% যে 18,000 কমিউনিটি ক্লিনিক আছে তাতে সবগুলোকে যদি আপনি অ্যাক্টিভেট করা যায় তাহলে আপনার বাংলাদেশে সামনের বছরগুলোতে কিডনি রোগ আস্তে আস্তে কমে আসবে। তার ফলে যে ট্রিটমেন্ট, যে ব্যয়বহুল ট্রিটমেন্ট, সেটা খরচ আস্তে আস্তে আরও কমে যাবে। এ সময় দেশে কিডনি ডায়ালিসিসে ব্যবহৃত ফ্লুইড তৈরির আহ্বানও জানান তিনি। আনতে যে 400 টাকা করে প্রতি ব্যাগ খরচ হয়, সেইটা বাংলাদেশে তৈরি করলে ওটা 100 থেকে 200 টাকায় খরচ হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির সচেতনতা বাড়াতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপিক। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন হারপিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর দিশা। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন ইউনিসেফের ওয়াশ বিশেষজ্ঞ মোহাম্মদ মনিরুল আলম। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন তানভীর আহমেদ এবং সমাপনী বক্তব্য দেন সাবরিন মারুফ তেন্নি। বক্তারা জানান, বিশ্বব্যাপী স্যানিটেশন সংকট নিয়ে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখছে হারপিক। এলপিজি বাজারে শীর্ষস্থানে হওয়ার লক্ষ্যে গাজীপুরের রাজেন্দ্রপুরে নিজেদের প্রধান কার্যালয়ে বিশেষ সভা করেছে ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড। সভায় পারস্পরিক সহযোগিতায় কিভাবে এলপিজি বাজারে শীর্ষস্থানীয় হয়ে ওঠা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অর্জুমান্থ পোলারতার, সিএফও হারুন ওরতাজ, সিএইচআরও মোহাম্মদ নওশাদ পারভেজ, জিএম অ্যান্ড সেলস শওকত ওসমান জামিল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের বাইরে খবর। গাজায় ইসরায়েলি হামলায় আরও 76 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 44,000-এ। আহতের সংখ্যা 1,03,800। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এ তাণ্ডবে ভিটে মাটি ছাড়া 20 লাখেরও বেশি ফিলিস্তিনি। এদিকে লেবাননের সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হিজবুল্লাহ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কাউকেই তোয়াক্কা না করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ নুসাইরাত আল মাওয়াসি সহ একাধিক আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 76 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে 43,922-এ উন্নীত হল প্রাণহানি। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে উপত্যকাটিতে 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলায় গাজায় প্রায় 85% মানুষই বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন তারা।
এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এ প্রচেষ্টাকে যুদ্ধ শেষ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে জানান শীর্ষ এক লেবানিজ কর্মকর্তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ আর জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে 16 সদস্যের অনূর্ধ্ব-17 দল ঘোষণা করেছে বাংলাদেশ। এর পাশাপাশি স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে 4 জনকে। এই সফরে দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান। আগামী 21 নভেম্বর শ্রীলঙ্কায় পাড়ি জমাবে অনূর্ধ্ব-17 দল। সফরে থাকছে লঙ্কানদের বিপক্ষে 3টি ওয়ানডে এবং 2টি 3 দিনের ম্যাচ। 24 নভেম্বর প্রথম ওয়ানডে দিয়ে ম্যাচ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচ 26 এবং শেষ ওয়ানডে হবে 28 নভেম্বর। এরপর 1 থেকে 3রা ডিসেম্বর প্রথম 3 দিনের এবং 6 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় 3 দিনের ম্যাচ। চিরনিদ্রায় শায়িত হলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। গতকাল ধানমন্ডিতে প্রথম জানাজা হবার পর আজ অনুষ্ঠিত হয় কয়েক দফা জানাজা এবং শ্রদ্ধা নিবেদন। এদিন সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মাননা এবং দ্বিতীয় জানাজার পর তাকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। সেখানে হয় তৃতীয় জানাজা ও বাফুফের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। এরপর বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে হয় চতুর্থ এবং শেষ জানাজা। বাদ আসর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় জাকারিয়া পিন্টুকে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শুরু জরুরি কিছু সংস্কার শেষেই নির্বাচন দেবে সরকার। রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। কঠিন চ্যালেঞ্জের মুখে দেশের আর্থিক খাত সংস্কার রূপরেখা বাস্তবায়ন হলে বন্ধ হবে মানি লন্ডারিং, বললেন অর্থ উপদেষ্টা। শান্তপ্রিয় আন্দোলনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র, মেনে নেবে না সহিংস দমন-পীড়ন। নির্বাচিত হলে সবাইকে নিয়ে দেশ চালাবে বিএনপি। এবং ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ হাইকোর্টের। অবিলম্বে বাস্তবায়নের নির্দেশনা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।